আমি কাপড় পরাছিলাম বিদায় সে আমার ছায়াটা উপরে দেয়, দিয়ে হেরে সে তার প্যান্টের চেন খুলে পরে বের করে, ওই জিনিসটা বের করার পরে সে জড়াজড়ি করে ওইখানে দিবে। আজকে আমি আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা, যেটা আমি আজ অব্দি কাউকে বলতে পারি নাই। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার এই ঘটনাটা। শেয়ার করলে বুঝতে পারবেন যে মানুষকে বেশি প্রশ্রয় দেওয়াটা ঠিক না। আর বেশি বিশেষ করে একটা মেয়ে মানুষ কখনো একটা ছেলে মানুষকে প্রশ্রয় দিবেন না। আজকে আমি আমার দেবরকে নিজের ভাইয়ের মতো আদর স্নেহ করতাম, কারণ আমার আপন কোনো দেওর ছিল না, তাই চাচাতো দেওরকে আমি নিজের ভাইয়ের মতো জানতাম, এবং কি আমি তার বড় ভাবি এটাই জানতাম। কিন্তু ওর যে আলাদা একটা লোভ আমার প্রতি ছিল সেটা আমার জানা ছিল না। তো আমার স্বামী বাসায় ছিল না, সে একা রুমে আমার সাথে কি করলো সে গল্পটাই তুলে ধরবো আপনাদের মাঝে। তবে সে একা রুমে পেয়ে আমাকে আমার সাথে শারীরিক মেলামেশা করতে যায়, কিন্তু সেখানে জোরাজোরির অবস্থায় কিছুতেই তার জিনিসটা আমার মাঝে যাচ্ছিল না দেখে সে কেরোসিন তেল দিয়ে তারপরে আমার কাছে আসে। আসলে আমাদের বাড়িতে কোনো কারেন্ট ছিল না, আমরা কুপা ব্যবহার করতাম, সেই কুপার থেকে তেল বের করে তারপরে সে আমার সাথে মেলামেশা করে। তো এই ঘটনাটা আমি বলবো সবাইকেই, সব যে আমার পুরো গল্পটা আপনারা শুনে যাবেন, কারণ দেবর হয়ে কিভাবে বড় ভাবির সাথে এগুলো করতে পারে আর কিভাবে করলো, আর এই প্রশ্রয়টা কিভাবে সে পেল। আমি যখন বাড়িতে থাকতাম আমার দেবর সব সময় আমার ফরমাইশ শুনতো। যদি বলতাম যে এটা লাগবে ও নিয়ে আসতো, যদি বলতাম এটা আমার খাইতে ইচ্ছে করছে ও মাঝে মাঝে নিয়ে আসতো। তা আমি সব সময় ওকে আমার ভাইয়ের মতোই দেখতাম, কারণ আমার তো কোনো ভাই নেই, আমরা 3 বোন, আমার কোনো ভাই নেই। আর আমার স্বামীরও আর কোনো ভাই নেই। আমার স্বামী এক বাফার এক ছেলে, তার 2টা বোন আছে। তো আমি আমার দেবরকে নিজের দেওর ভাবতাম এবং কি নিজের ছোট ভাই ভাবতাম, কারণ আমি যখন বাড়িতে বউ হয়ে যাই তখন ও ন্যাংটা ছিল, ওকে আমি গোসল করেছি, আমি খাইয়ে দিছি ওর। আমার বিয়ের পর ওরে আমরা মুসলমানি দেই, কারণ তখন সে ছোট ছিল। তো দেখতে দেখতে ওদের বাড়িতে আমার 14টা বছর কেটে যায়। তো আস্তে আস্তে তো বড় হতে থাকে। আমি যখন ওদের বাড়িতে বিয়ে হয়ে গেছি তখনই 6 বছর দেখছি, আর এই পাশে 14 বছর, তার মানে ওর বয়স 21 বছর চলতেছিল যখন আমার সাথে এই দুর্ঘটনাটা ঘটে। তো যখন বড় হয়েছে ওর মতো, তো সব সময় আমার কাছে আসতো, বসতো। আমাকে আমি যদি ওরে ভাত খাওয়াইয়া না দিতাম তাহলে আমার বাসায় আসলে ভাত বাইরে দিলে খাইতে চাইতো না, ভাবি থাকতে আমি হাত দিয়া খাবো কেন। আমি সব সময় ওকে নিজের ভাই মনে করে ওকে খাইয়ে দিতাম। তারপরে দেখা যাচ্ছে লুকিয়ে টুকিয়ে তো ওরে টাকা পয়সা দিতাম, কারণ ভাবতাম কি ছোট মানুষ, ওরে যদি আমরা না দিই ও কই পাবো, ও তো কোনো ইনকাম করে না। আসলে কখনো কোনো বড় ভাবি নিজের দেওরকেই 2 4 5 টাকা 10 টাকা দিতে চায় না, আর সে তো আমার চাচাতো দেওর। তারপর আমি সব সময় ওকে টাকা পয়সা দিতাম। তো এইভাবেই প্রতিটা মুহূর্ত তার সাথে আমার ভালো চলতো। তো সে মাঝে মাঝে যখন আর কি নাবালক থেকে সাবালক হয়ে গেছে, বড় হয়ে গেছে, তখন এখন বিয়ে দিলে একটা বাচ্চার বাপ হয়ে যাবে কনিকেই। তো ওকে মাঝে মাঝে দুষ্টামি করে বলতাম, ওর নাম ছিল সুমন, বলতাম কিরে সুমন বিয়ে করবি না? বিয়ে করবো কেন? আমি কই কেন বউয়ের দরকার নাই? আচ্ছা আমার বউয়ের লোকে যা আছে তোমার লোকে তো তাই আছে, তাহলে বিয়ে করার দরকার কি? তুমি যদি বউয়ের কাম করে দাও তাহলে কি বিয়ে করার দরকার আছে? তো আমি বলতাম যে দুষ্টামি না কইরা সিরিয়াসলি একটা বিয়ে করে ফেল, আর তোর বউয়ের কাছকে আমি পারবো। পারবা না কেন? তোমার তো ওইটা আছে তাই না? আমি কই ওইটা তো শুধু তোর ভাইয়ের। পরে বলতো ইস মাটির জিনিস মনে যায় ভাঙ্গা যাইব, ভাইয়ের তাই কি? আরে ভাইয়েরা ভাইয়ের জিনিস তাই কি আমরা কি চাষ করতে পারি না? তো যখন এসব কথাবার্তা বলতো আমি ভাবতাম মনে হয় শয়তানি করে, কারণ দেওর ভাবির সাথে শয়তানি করতেই পারে। কিন্তু ও যে সিরিয়াসলি কথাগুলো বলতো সেটা আমি বুঝতাম না, কারণ বুঝতাম না এই কারণে আমি ওই রকম মাইন্ডের মহিলা ছিলাম না। কারণ সে আমার কাছে দুষ্টামি আর কি করবে না তো কার কাছে করবে?
কথায় কথায় আমাকে এইসব কথা বলতো। তো আমি মাঝে মাঝে ওর কথাগুলোকে উড়িয়ে দিতাম হাইসা, কিন্তু পরে ভাবতাম যে ও আসলে কি বলে, এখন যা মুখে আসে তাই বলে। আগে তো অনেক লজ্জা পেতো আমার সাথে কথা বলতে, আর এখন ওর কোনো লজ্জা নেই। ওর যখন যেটা ইচ্ছা হইতেছে সে বলতেছে। মাঝে মাঝে ও আমার ইমুতে আজে বাজে পিক পাঠায়, উলঙ্গ ছবির, তারপরে কিছু বাজে বাজে ভিডিও পাঠায়। মানে ওর চাল চলনগুলো ইদানিং অন্যরকম। তো তারপরে আমি কাউকে কিছু বলি না, না আমার স্বামীকে বলি, না আমার শ্বশুর শাশুড়িকে বলি। কি বলবো, কিছু বলার নাই তো। তো পরে আমার স্বামী ঢাকা যাবে, আমার স্বামী ঢাকা একটা চাকরি হয়, আমার স্বামী আগেও ঢাকা চাকরি করে আসতে। তো ঢাকা যাবে, পরে আমাকে বলল যে দেখো চাকরির জন্য যেহেতু একজনে বলতেছে, তাহলে আমি ইন্টারভিউটা দিয়ে আসি, যদি চাকরিটা হয়ে যায় তারপরে আমরা দুজনেই স্বামী স্ত্রী ঢাকায় গিয়ে চাকরি করব। তো আমি আমার স্বামীকে বললাম ঠিক আছে, ইন্টারভিউ দিতে যাও, যদি ভালোভাবে চাকরিটা হয় তাহলে চাকরিতে জয়েন করব। তো আমার স্বামী ইন্টারভিউ দেওয়ার জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। তো এই সুযোগ আমার স্বামী বাসায় নাই, এই সুযোগটাও পায়। তো আমার তো বাসায় কেউ নেই, আমার শাশুড়ি নেই, আমার শ্বশুর নেই, তারা মারা গেছে, আমি একা বাসায় থাকি। তো সন্ধ্যার দিকে আমার স্বামী বের হয়ে গেছে, নাইটের গাড়িতে যাব, বের হয়ে গেছে 7টার দিকে, 9টার দিকে ও আসছে, আসার পরে দরজায় টোকা দিচ্ছি। তো দেওয়ার পরে আমি দরজা খুলে দেখি যে ও। তাই আমি বললাম যে কিরে সুমন, তোর কি কিছু লাগবে? ভাবি ভাই দেখলাম ঢাকায় গেল। আমি তোর ভাইটা তো ঢাকায় গেল। ভাবি তুমি একলা একলা থাকবা কেমনি, এই এত বড় বাড়ি, তুমি ডরাইবা না? আজকে ডরের কি আছে, বাড়ি আমার, ঘর আমার, আমি ভয় পাবো মানে? আমি তোমার লোকে থাকি। তো আমি বললাম যে তুই আমার লোকে থাকবি, মানুষে আবার কি না কি বলবো, থাক তুই জাগা। মানুষে কি বলবো, কিছু বলবো না। তো ভাবলাম যে দেওর হয়, সে আমার রুমে থাকলে সমস্যা কি। আমি ভালো মনে করে তাকে জায়গা দিলাম আমার রুমে, কিন্তু তার ভিতরে যে অন্য শয়তানি ছিল সেটা আমি জানতাম না। আমি আজ অব্দি জানি যে সে এখনো আমার কাছে ছোট্টই আছে, কিন্তু ও যে এত বড় হয়ে গেছে আর ওর চোখের নেশা এতটাই খারাপ হয়ে গেছে সেটা কি আমি জানি? তো আমি রাতে খাওয়া দাওয়া করে ওকে বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুই পাশের রুমে গিয়ে আসো। মানে আমাদের 2টা রুম ছিল, কিন্তু রুমের ভিতর দিয়া আবার দরজা ছিল না, মানে এক রুম থেকে আরেক রুমে যাওয়া যেত, ভিতরে দিয়ে কোনো দরজা ছিল না। তো ওই রুমে যে শুইলো, আমি আমার রুমে শুইলাম। শোয়ার কিছুক্ষণ পরে আমি ঘুমিয়ে গেছি। তো আস্তে আস্তে সে কোন সময় জানি আমার পাশে গিয়ে শুইছে, আমি বলতে পারি না। তো যখন কিনা আমার শরীরে হাত দিছে, তখন তো আমি জাগনা পেয়ে গেছি। পরে সে আমারে বলতেছে যে ভাই বাসায় নাই, তাই বলে কি তুমি না খায়া থাকবা নাকি? আরে ভাই নাই তাই কি, গাড়ি ভাই খালি চালাইতে পারে, আমরা কি গাড়ি চালাইতে পারি না? পরে আমি বলতেছি তুই এসব কি বলতেছিস সুমন, আমি তো ভাবি হই। ভাবির কাছে তো অনেক দাবি থাকে, আর ভাবিরাই তো দেওয়ারের দাবি পূরণ করে। তো ভাবি আমার দাবি পূরণ করবার না? আজকে রাইতে ভাইয়ের জমিটা আমি চাষ করে দিই, আর ভাইয়ের গাড়ি বন্ধ থাকবো কেন? আমরা চালাই দিলে গাড়িতে কোনো জং পড়বো না। পরে আমি অবাক হয়ে গেলাম তার কথাগুলো শুনে, যে কি বলে, যে বাচ্চাটারে আমি ছোটবেলাতে মানুষ করছি নেংটা কাল থেকে, ও আজকে এসব কি বলতেছে। পরে আমি ওরে কইলাম যে ঘরতে বের হো। পরে ও আমার একা পায়ে 5টা শুরু করে দিছে আমার সাথে। তো এক পর্যায়ে জোর করে, কিন্তু একটা মেয়ের সাথে শারীরিক মেলামেশা হয় না, মনের মিলন একটা, আর জোর করে মেলামেশা আরেকটা। তো সে, আমি তো কাপড় পরাচ্ছিলাম বিদায় সে আমার ছায়াটা উপরে দেয়, দিয়ে হেরে সে তার প্যান্টের চেন খুলে পরে বের করে, ওই জিনিসটা বের করার পরে সে জড়াজড়ি করে ওইখানে দিবে, কিন্তু কিছুতেই তো যাচ্ছে না। কারণ জড়াজড়িতে, আমি যতই বিবাহিত মেয়ে হই না কেন, জড়াজড়িতে কিন্তু মেয়েরা ব্যথা পায়। তো ও তো জোরাজোরি করতেছে। পরে ঘরে কুপা ছিল, কারণ আমাদের বাসায় কোনো কারেন্টের লাইন ছিল না, কারেন্ট নামাই নেই আমরা, কারণ আমাদের চিন্তা ভাবনা ছিল আমরা ঢাকায় গিয়ে চাকরি করে পরে একবারে বাড়িঘর করে তারপরে কারেন্ট নামাবো। তো পরে সে কুপাটা খুলে কেরাসিন তেল বের করে তারপরে কেরাসিন তেল দিয়ে ওর ওই জিনিসটারে একদম চুপচুপা করে ভিজাইয়া তারপর ও আমার সাথে শারীরিক সম্পর্ক করে। তো আমি অনেক
তার সাথে জড়াজড়ি করেও আমি আমার ইজ্জতটাকে বাঁচাইতে পারিনি। কারণ আমি যদি ওই সময় চিল্লান দিই, মানুষে আমারই খারাপ ভাববো, বলবো যে স্বামী নাই, আমি অন্য পুরুষ বাসায় নিয়ে আসছি। তাই আমি মান সম্মানের দিকে তাকাই, আমি চিৎকার করতে পারিনি। তো ও যখন ওর কাজ সেরে নিল, নেওয়ার পরে বলতেছে, ভাবি আচ্ছা এই যে আমি যে তোমার লগে জোর করেই না হয় তোমার কাছে গেছি, কিন্তু তোমার কি মাটির জিনিস যে ভেঙে গেছে? ভাই তো বুঝবারই পারবো না, কারণ ভাই তো গাড়ি চালাই আগে লুজ করে দিচ্ছে, এখন তো বুঝতেই পারবো না যে আমি গাড়ি চালাইছি। পরে ও তখন কাজ সেরা ওর রুমে, মানে আমাদের পাশের রুমে যায় শোয়। শোয়ার পরে আমি আর সারা রাত ঘুম আসে না ভয়ে যে আবার যদি ও আসে। আমি সেদিন সারা রাত বাইরে ছিলাম। পরে যখন দেখতেছে ও, আমি বাইরে বসে রয়েছি, পরে ও চলে গেছে ওর বাসায়। এরপর থেকে আমি ওর চোখের সামনে যায় দাঁড়াই না, বা ও আমার বাসায় আসলে ওরা আমি দূর দূর করে তাড়াই দিই, কখনো আর প্রশ্রয় দিই না। কারণ প্রশ্রয় দিতে যাই আজকে আমি বুঝলাম যে কি হলো। আজকে ওরে আমি প্রশ্রয় দিচ্ছিলাম আমার ভাই হিসাবে, কিন্তু ও তো ভাইয়ের মর্যাদাটা দিতে পারেনি, রাখতে পারেনি। ও যেভাবে আমাকে রুমের ভিতরে একা পেয়ে এসব কিছু করতে পারলো, ও সামনে আরও কিছু করতে পারবে। তাই আপনাদেরকে বলবো যে কখনো কোনো মানুষকে এভাবে আপনার প্রশ্রয় দিবেন না। কারণ ছেলে মানুষ প্রশ্রয় দিতে নাই, কারণ ছেলে মানুষের মেয়ে মানুষ দেখলে মাথা ঠিক থাকে না, সে যেই হোক না কেন। তো আমার কথাটা আশা করি আপনারা বুঝতে পারছেন, তাই আপনারা সতর্ক থাকবেন।